রাতে ডাক দিয়েছিল। কিসের ডাক দিয়েছিল? ছাত্র সমাজ। এটা বাংলার মানুষ বুঝে গেছে ছাত্র সমাজের নাম করে কিভাবে সেদিন পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করতে চেয়েছিল। বাসির টোল প্লাজা থেকে ফোন করে বলছে, দাদা দুটো বাস ইউপির নাম্বারে, উত্তরপ্রদেশের নাম্বারে দুটো বাস ভর্তি হয়ে যাচ্ছে কলকাতার দিকে বিজেপির পতাকা লাগিয়ে। আমি বললাম আজকে তো বিজেপির মিছিল নয়, ওরা টোল পাস করবার জন্য পতাকা লাগিয়েছে। তো ভেতরে কারা আছে আপনারা বিশ্বাস করুন, দরকার হলে সেদিনে টোলের সিসিটিভি ফুটেজে পেয়ে যাবে। ইউপির নাম্বারের বাস দুটি পার হয়েছে, কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে, আর তাতে ভর্তি নপুংসক, যারা মূলত হিজড়া বলা হয়, ভর্তি করে ঝাড়খণ্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার দিকে ঝামেলা বানানোর জন্য। এইভাবে কলকাতার বুকে বলছে ডাক্তারদের মিছিল, আর সেখানেতে 500 টাকা 700 টাকা ভাড়া দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক এনে পিছনে ভর্তি করে দেওয়া হচ্ছে। হঠাৎ দেখলাম রীতা কয়েলরাও হয়ে গেল ডাক্তার, তারাও সামনে থেকে দেখছি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। এটা হুচুকে মত্ত। এই সময় যেন তেন প্রকারেণ অশান্ত করতে হবে বাংলাকে, যেন তেন প্রকারেণ বাংলায় মারামারি দাঙ্গা লাগাতে হবে, দিয়ে 355 ধারা এখানেতে চালু করে শুভেন্দু অধিকারীর হাতে, বিজেপির হাতে রাজ্য সরকারকে তুলে দিতে হবে। এই ধরনের পরিকল্পনা। আজকে আরজি করে যে ধর্ষিতা হলো, যে নির্যাতিতা হলো, যে মারা গেল, যে খুন হলো, তার বিচার 20 পাও চলে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার কলকাতা পুলিশ, আমরা দেখলাম কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করলো। আজকে দেখুন সেই সঞ্জয় রায়কে নিয়ে কত রকম পরীক্ষা, আর দ্বিতীয় একটা অ্যারেস্ট করতে পারলো না সিবিআই। আর আপনারা লক্ষ্য করে দেখুন, বর্তমান কাগজের ফার্স্ট পেজে বেরিয়েছে, দেখবেন সেখানে তো সিবিআই যে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেস্ট করেছে দিল্লিতে, সেখানে তো প্রমাণ হয়েছে সঞ্জয় রায়েরই ওখানে পাওয়া গেছে, অন্য কারো কোনো ওখানে কোনো রকম সেগমেন্ট পাওয়া যায়নি। তাহলে এরপর কি করবে সিবিআই? তো তদন্ত শেষ করলে হবে না। লক্ষ্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে গদিচ্যুত করা, লক্ষ্য তো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, এই যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিব্রত করা। হঠাৎ দেখলাম অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষকে। বেশ, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন, খুব ভালো, কিন্তু কোন মামলা? দুর্নীতির মামলা। আপনি তো ধরতে এসেছিলেন ধর্ষককে, আপনি তো ধরতে এসেছিলেন খুনিকে, কিন্তু আপনি হঠাৎ করে অন্যদিকে ঘুরে গেলেন। ঘুরে গিয়ে কি করছেন? এখন ধর্ষককে খুঁজছেন না, খুনিকে খুঁজছেন না, আপনি খুঁজতে লেগে গেলেন নির্যাতিতাকে নয়, আপনি খুঁজতে লেগে গেলেন দুর্নীতি। অর্থাৎ আপনি বোঝাতে চাইছেন মানুষকে গোটা পশ্চিম বাংলার সরকার দুর্নীতিগ্রস্ত, এর পরিবর্তন চাই। আর তার সাথে সাথে এই শুভেন্দু বাবুর দল, মীনাক্ষী দিদির দল, যারা মানুষের কাছে ভোটে জিততে পারবে না, মানুষের ম্যান্ডেট যাদের বিরুদ্ধে, তারা বিভিন্ন জায়গায় কোথাও কীর্তনিয়াদের, কোথাও বাউলদের, কোথাও এলাকার কবি সাহিত্যিক বলে তাদেরকে লাগিয়ে দিলেন আন্দোলনে। আমি আপনাদের বলতে চাই, একটু ভেবে দেখুন। প্রথম দিন থেকে আমি একটা কথাই বলছি, এই আরজি করের ঘটনা আমাকে লজ্জিত করেছে। এ লজ্জা একজন তৃণমূল নেতার লজ্জা নয়, এ লজ্জা একজন মাটি মানুষের সরকারের কর্মাধ্যক্ষের লজ্জা নয়। এ লজ্জা আমি একজন পুরুষ মানুষ হিসাবে লজ্জা, আমি পুরুষ মানুষ হিসাবে লজ্জিত। আমার বাড়িতে আমার মা আছেন, আমার বাড়িতে আমার স্ত্রী আছেন, আমার বাড়িতে আমার বোন আছেন, আমাদের বাড়িতে কন্যা আছেন, তারাও মেয়ে, তারা আমাদের কেউ লালন করেছে, কেউ পালন করেছে, কেউ আমাদের ভবিষ্যতের দিশারি। তাহলে আমি একজন পুরুষ মানুষ, আমি যখন বাইরে বেরোচ্ছি, আমি যখন বাড়ির বাইরে যাচ্ছি, তখন আমার ওই মাতৃরূপী, আমার কন্যা রূপী, আমার বোন রূপী ওই মেয়েদের দেখলে আমার চোখের মধ্যে আগুন জ্বলছে।
বিনষ্ট হয়ে পড়ছি, এটা নিয়ে পর্যালোচনা করার দরকার। তাই আমি বলবো, হে কবি, হে সাহিত্যিক, মমতার বিরুদ্ধে লড়াই নয়, লড়াই করো এই মানসিক বিকারের বিরুদ্ধে। হে কবি, হে সাহিত্যিক, লড়াই করো এই ব্যাধির বিরুদ্ধে, যে ব্যাধি আজকে আমার সমাজকে ভুলুণ্ঠিত করছে। আজকে যে ব্যাধি আমার পুরুষ সমাজকে, যারা কিনা মহাদেব, বিষ্ণু, ব্রহ্মার উত্তরসূরি, তাদেরকে লজ্জিত করছে।